রাজন আজগর তার টাকার পাহাড়ের একাংশ দিয়ে বিশাল একটা ভবন তৈরি করেছে ঢাকা শহরে। ভবনটি ২১ তলা। প্রতিটা ফ্লোর ভিন্ন কাজে ব্যবহৃত হয়। আবাসিক একটা ফ্লোর ছিল ১৮ তলায়। সেখানেই তাকে মারা হয়েছে, খুব নৃশংসভাবে। পুরো ৭ ঘন্টা পর তার লাশের হদিস পাওয়া গেছে। সেটা পেয়েছে একজন সার্ভেন্ট। সে সকালের ড্রিঙ্ক দিতে এসেছিল। পলাশ সোফাতে গেড়ে বসে থাকে। কাকার জন্য তার কষ্ট হচ্ছে। সে যখন ছোট তখন তার বাপ ক্রসফায়ারে মারা গেল। মাটা পাগল ছিল। পলাশকে অমানুষিক অত্যাচার করত। যখন তখন পশুর মতো মারা, খেতে না দেয়া, ভাঙচুর করত মহিলা। পড়ালেখা থেকে শুরু করে সবটুকু ঠাঁই সে কাকার কাছেই পেয়েছে। পলাশ জীবনের প্রথম খুনটা তার মাকে করেছিল। একদিন সকালে পলাশ ঘুমিয়ে আছে। তার মা তাকে ঘুম থেকে ডেকে জাগানোর বদলে অন্যভাবে জাগিয়ে তুলল। চামচের দণ্ড গরম করে এনে পলাশের শরীরে ঠেকিয়ে দিল। উপরের চামড়া পুড়ে শরীরের মাংস ঝলছে গেল। পলাশ খুব কাঁদছিল, যদিও সে জানত তার মা কান্নার আওয়াজ পছন্দ করে না। এরপর তার মা এলো বাথরুম পরিষ্কার করার দাহ্য রাসায়নিক নিয়ে। সেদিন পলাশ তার পাগল মাকে মেরে ফেলেছিল। তখন সে স্কুল ছাত্র। তার চোখে নারী মানে অমানুষ, ঠিক তার মায়ের মতো। পরে জেনেছে তার মাকে পাগল বানিয়েছিল তার বাপ চাচা মিলে। কড়া ড্রাগ দিয়ে দুভাই ওর মাকে নিয়ে ফুর্তি করেছে বছরের পর বছর। তবু কাকাকে সে কিছু বলেনি। মায়ের অত্যাচারগুলো ছাড়া আর কোনো কিছুই তার স্মৃতিতে ছিল না। তার মনে হয়েছে তার মায়ের সাথে ওরকম আচরণ করা ভুল না। ততদিনে যে সেও স্যাডিস্ট হয়ে গেছে তা বোঝেনি। পাগল বোঝে না, সে পাগল। রূপকথার কান্না পাচ্ছিল। হাজার হোক বাবা। বিয়ের আগ অবধি বাবা তাকে, সেও বাবাকে ভালোবাসত। পলাশের সাথে বিয়ে না হলে হয়তো আজও তেমনই থাকত। পলাশ যখন ঢাকার উদ্দেশ্যে বের হচ্ছিল তখনই খবর এলো হোটেল এবং সবগুলো ডেরায় আইনরক্ষাকারী বাহিনী গোটা ফোর্স নিয়ে ঢুকেছে। পলাশ বুঝল না একসাথে এত কিছু হচ্ছে কি করে, কে করছে। কিছুক্ষণের মাঝে যে ফোর্স বাড়িতে ঢুকে পড়বে তা নিয়ে মোটেও সন্দেহ নেই পলাশের। রূপকথার হাতটা ধরে দ্রুত রুমে নিয়ে যায়। তাড়া দেয়, দ্রুত বের হ। বের হতে হবে এক্ষুনি। আমি তোমার সাথে কোথাও যাব না। অপরাধ করো তুমি, তোমাকে ধরা হবে। আমি বাবার কাছে যাব। তুমি পালিয়ে বাঁচো। পলাশের চোখের মণি লাল হয়ে উঠল। অথচ ভয় পেল না রূপকথা। বারবার কল আসছে ম্যানেজারের। দলছুট হয়েছে ওদিকে, সেটা নিশ্চিত। দেশের বাইরে লিগ্যালি যাওয়া সম্ভব নয় এই অবস্থায়। কোথাও আন্ডারগ্রাউন্ড থেকে কদিন পর বর্ডার পার হতে হবে। ওপারে বার্মা, মায়ানমার পৌঁছাতে পারলেই হল। সেখানে তার ব্যাকআপের অভাব নেই। পলাশের হোটেলে একটা ফ্লোর শুধু মদ আর অনৈতিক নেশাদ্রব্যে ভরা। সেটা পুলিশ জব্দ করল। ম্যানেজারকে বাড়িতে গিয়ে ধরা হয়েছে। হোটেলে সকাল সকাল মেয়েলোক নিয়ে কত কাস্টমার ঘুমাচ্ছিল। তারা সবাই পুলিশের জিম্মায়। কতগুলো থানায় পলাশের পেইড এজেন্ট আছে, তার হিসেব পলাশ নিজেও রাখে না। সেসব অন্য কেউ সামলাত। অথচ সেই সকল কিনে রাখা লোকদের পার করে এত বড় ফোর্স উদয় করতে পারে কারা, তা বুঝতে পলাশের খুব বেশি সময় লাগল না। তার লোককে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, সেটা পলাশ শেষরাতের দিকে জানতে পেরেছিল। কিন্তু কাকাকে কে মেরেছে? সেই নাকি অন্য কেউ? অন্তু এসব খবর পেল ওয়ার্কশপের ছেলেদের কাছে। রতন দোতলায় উঠে অন্তুকে ডেকে বলল, ভাবি,
আজ কোথাও বের হইয়েন না, অনুরোধ লাগে। কেন? বিশেষ কিছু হয়েছে? গাইগুই করছিল রতন। অন্তু বলল, নিঃসংকোচে বলুন রতন ভাই। ভাই মানা করছে, আপনারে পাহারা দিতে কইছে। আমাকে? হ, বিশেষ কইরা আপনারে। গোটা বাড়িটাও। কেন, তা কিছ বলেনি? রতন জয় আমিরের বউয়ের সম্মুখে একটু থতমত খেয়ে যায়। মেয়ে মানুষ, অথচ কথাবার্তার ভাঁজ কেমন জানি করা। ভাবি, আপনি বাইর হইয়েন না, প্লিজ। অন্তু অবাক হল, এমনভাবে বলছেন কেন? আমি কি খুব অবাধ্য, এমনটাই জানেন আপনারা? রতন কথা বলে না, কাচুমাচু হয়ে দাঁড়িয়ে থাকল। অন্তু ভ্রু নাচায়। রতন মেকি হাসে, না মানে, আমর জানি, ভাইয়ের কথা আপনি শোনেন না। ভাইরে মানেন না আপনি? সরি ভাবি। মানে? অন্তু কপাল চেপে ধরে মুচকি হেসে ফেলল, আপনারা ভয় পান আমাকে? হ, না মানে, না, ভয় না। আমি কি খুব অসভ্য? ছি কি কন? তা কইছি নাকি? আল্লাহ মাফ করুক। ওমন কথা কমু নাকি? ছি, আপনি খুব ভালো। কি করে বুঝলেন? এই লাইনে আছি বইলা কি অমানুষ হইয়া গেছি? মানুষ চেনার খামতা আছে আমাগো। আমি খালি কইছি, ভাই আপনারে খুব মান্নি করে। মানে আগে কোনোদিন কাউর সামনে থামতে দেহি নাই জয় ভাইরে। আপনে? আচ্ছা আচ্ছা, সেসব যাক। আপনার ভাইয়ের নম্বরটা দেবেন তো? অন্তুর ফোন জয় নিয়ে নিয়েছে। তুলির ফোন এনে নম্বর তুলল। রতনকে বলল, আজ যেহেতু আমরা সব বন্দী, চলুন পিকনিক করি। আমি রান্না করব। দুপুরে সবাই খেতে চলে আসবেন, কেমন? অবাক এবং খুশিতে একাকার হয়ে চিৎকার করতে করতে নেমে যায় রতন। অন্তু ভ্রু কুঁচকে চেয়ে থাকে। কয় বছর আগের কথা? অন্তু কতই না ডানপিটে আর চঞ্চল ছিল। আজকাল মানুষ নাকি তাকে ভারী মনে করে, ভয় পায়। জয় নেই, আজ সে রোজা রাখেনি। প্রথম 2-3 বার কল রিসিভই হল না। পরে রিসিভ করেই জয় ঝাড়ি মারল একটা, বালডা আমার, এখন কল করেছিস কেন? দাওয়াত খাইতে আসছি আমি। কি দরকার তোর? ফোন রাখো। ধমক মারল একটা। অন্তু শান্ত স্বরে বলে, আমি কথা বলছি। জয় বোধ হয় অবাক হল, ঘরওয়ালি, আপনি কল করছেন আমায়? অন্তু সেই সব আন্তরিক প্যাচালে সায় না দিয়ে বলল, কোথায় আপনি? আপনার টেনশন হচ্ছে? কথা বাড়াবেন না, জবাব দিন। রাজধানীতে আছি, ফিরব আজই। চিন্তি করো না, ঠিক আছি আমি চিন্তা করি না আপনার। জয় হাসল। অন্তু বলল, রাজন আজগর মারা গেছে শুনলাম। অলস কণ্ঠে বলল জয়, হ, আমিও শুনলাম। রতন এসে দাঁড়াল। অন্তুর কিছু লাগবে কিনা তা জানতে এসেছে সে। আমি বের কেন হব না? আজ বিশেষ কিসের রেস্ট্রিকশন রেখেছেন? পলাশের ব্যবসায় রেড মারছে বেয়াই বাড়ির লোকজন। তাতে আমাদের কি? আমাদের? আমি তুমি মিলে আমাদের নাকি? আপনার রসিকতা বিরক্ত লাগছে। লাগে না কখন? সেদিন পলাশ একটা দাবি করেছে। কি দাবি? তোমাকে পলাশের লাগবে। এতকাল তো পাটোয়ারি বাড়ির ভিত ভেঙে তোমার গায়ে টোকা লাগাতে পারে নাই।
তার ওপর পার্টনারশিপের একটা ধর্ম আছে না, কিন্তু পুরাতন মেলা হিসাব রয়ে গেছে। জানো, মনে হয় সেসব আমরা পলাশরা ভুলি না, কিছুদিন চুপ করে থাকি, তারপর খপ করে ধরি। ওরও কিছুদিন হয়ে গেছিল, তো সেদিন ফাইনালি বলল তোমাকে লাগবেই। এতদিন ভার্সিটি গেলে ধরে টরে ফেলত, যাও নাই, পারে নাই। অন্তুর নিঃশ্বাসের গতি বাড়ল। এরপর এরপর কি? আমার ওপর কৃতজ্ঞতা আসতেছে না? অন্তু ইশারায় রতনকে চলে যেতে বলে। রতন বাধ্যর মতো আদেশ পালন করল অন্তুর। জয় বলল, আমার মনে হল তোমাকে পলাশের কাছে দিতে চাইলে তুমি রাজি হতে না কোনোভাবেই। হতাম না। এই তো, আর কি? এজন্যই একটু লাড়াচাড়া দিছি। এইটা বুঝতে পলাশের দেরি লাগবে না যে আমিই দিছি বেয়াই বাড়িতে লাড়াচাড়া। ব্যবসা হারায় পাগল শালা আরও পাগল হবে এবার, ফেরোয়ার হয়ে ঘুরবে। বিপদ চারদিকে, বাড়ির আশপাশে ৩-৪ রকমের শত্রু ঘুরছে। বের হবে না বাড়ি থেকে, খবরদার। আমি আসি, বসে কথা বলবো নে। ব্যস্ত আছি, এত কথা বলার পরিস্থিতি নাই। অন্তু কল রেখে থম মেরে দাঁড়িয়ে থাকে। পলাশ তাকে বলেছিল তাকে পলাশ ছাড়বে না, অথচ এ বাড়িতে আসার পর বাইরের সবকিছু ভুলেই বসেছে। বাড়ির ভেতরেই একের পর এক যা ঘটে চলেছে। মুস্তাকিন মহান কোথায়? আচ্ছা, সে কি স্বার্থপরের মতো ভাবছে? এই জয় আমির শুধু তার নিরাপত্তা নিশ্চিত করতে দু-একটা পদক্ষেপ নিয়েছে বলে সে কি আসলেই কৃতজ্ঞতা বোধ করছে লোকটার প্রতি? আর সব অপরাধ? অন্তু গা ঝাড়া মারে। সে স্বার্থপর, তবে এমন স্বার্থপর নয়। এখনো বাচ্চাগুলো প্রায় 2 দিন না খাওয়া। অন্তু অস্থিরতা ও ক্লান্তিতে সোফাতে বসে পড়ল। কি হচ্ছে চারদিকে? সংকট কি কাটবে না? ঝড় ঘনিয়ে আসছে। আম্মুকে কল দিয়ে অনেকক্ষণ কথা বলল, খোঁজখবর নিল। তারা ভালো আছে ওখানে। অন্তু জানত এই শহর ছাড়লে ভালো থাকবে ওরা। ঝন্টু সাহেবের স্টোররুমটা কতটা নিরাপদ তা জানা নেই পলাশের, তবু মানুষগুলো নিরাপদ। মাঝার সিগারেট ফুঁকছে একটা বস্তার ওপর বসে। সরু আলো অন্ধকার দূর করেনি ঘরের। পলাশ একটা কাঠের খণ্ডে তবলা বাজাচ্ছিল আঙুল দিয়ে, যেন সে খুব আরামে, নিশ্চিন্তে আছে। ঝন্টু সাহেব জিজ্ঞেস করলেন, ও পলাশ, তোমার কথা মতন এতকাল চুপ করে আছি। এইবার যখন নিজের পেছনে ঘা লাগছে, তখন ওই 2 শালার চেংড়ার পিছে লাগবার চাও? আগেই কইছিলাম ব্যবসা গুটাও, 2ডারে খতম করে দাও। আমি আমার বাড়ির মেয়ে এক শোরের কাছে বিয়ে দিছি। রাক্ষস, নটকির পো। পলাশ চোখ দুটো বুজে রেখেই বলল, মামা, কথা কম বলুন, মেজাজ গরম করবেন না। মাঝার সিগারেট ফেলে আরেকটা ধরাল। একের পর টেনে যাচ্ছে। রাগ নিয়ন্ত্রণ সহজ কাজ নয়। আপন মনেই বলল, শালার হাসপাতালের সেই দিনগুলা ভুলছি আমি? নেহাত বোন জামাই না হইলে কবে বাঞ্চতটারে পুঁতে ফেলতাম। রিমিরে ওই বেজন্মার কাছে বিয়ে দেয়া ভুল হইছিল সেই কালে। আমার এক একটা আঘাত আর ব্যথার শোধ না তুলে পলাশ ভাই তোমার হাতি দিব না 2ডারে। তুমি দিনের পর দিন থামায় রাখছ, নয়তো কবে 2টারে জবাই করে ফেলতাম। খালি তুমি নয়তো কি করতি? পলাশ চোখ খুলে তাকায়। জলজলে মনির দুপাশে শিরায় শিরায় রক্ত জমেছে। মাঝার রাগে কাঁপতে কাঁপতে তাকায়, আব্বা বসে আছে। কিছু বলতেও পারতেছি না। শোনো পলাশ ভাই,
একবার ওই বাড়ি তো ঢুকলে সবগুলা মাগিমিন্সের পেছনে মেরে তবেই ফিরব। পলাশ হাসল। সাধারণের চেয়ে বেশি ভয়ানক দেখালো তার ফ্যাসফ্যাসে হাসি। আধো অন্ধকারেও চোখ দুটো জ্বলছে সাপের মতো। বলল, জয়ের বউ মেইন ফ্যাক্টরে, মাজু। ওই চেংড়ি যেদিন থেকে কাহিনীতে এন্টার করছে, শালার বাজিই পাল্টে গেছে। জয় আর জয় নাই। আমার সাথে কি কি না করছে, তবু কিচ্ছু কই নাই। কেন বলতো? হেসে উঠল জোরে করে পলাশ। মাঝার অন্যদিকে মুখ ফিরিয়ে রইল। তার কালো চেহারা আরও কালো হয়ে উঠেছে। সে সহ্যই করতে পারে না জয়হামজার কথা। আজ ওই দুই শুয়োরের বাচ্চা রাস্তায় না এলে তারা থাকত জেলার রাজনীতিতে জমজমাট। অথচ 10টা বছর ধরে তারা মন্দায় পড়ে আছে। বাপচাচার নাম লুটপাট হয়ে গেছে। এক এক করে কাকাবাপ সব গুটিয়ে নিয়েছে নিজেদের রাজনীতি থেকে। পলাশ বলল, রাজনীতিবিদগুলারে আমার ঠিক ততটা দরকার, যতটা মনে কর ঠিকমতো হাঁটতে গেলে শক্ত মাটি দরকার হয় পায়ের তলায়। ওরা ছাড়া তো গতি নাই। দেশের টেরোরিজমে ওরাই শক্তি, ওরাই মুক্তি। জেল থেকে বাঁচাবে, ব্যবসায় নিরাপত্তা দেবে, পুলিশ প্রশাসনকে কুত্তার মতন চালাবে, বর্ডার পার করবে, ওরা ছাড়া গতি আছে? হাতে রেখেছিলাম, কিন্তু আমার ইগোর চেয়ে বড় কিছু নাই। ওইডা চটকাইছে জয় প্রথম ওর বউয়ের জন্য। অথচ আমি আজ পর্যন্ত চুপচাপ। কিচ্ছু করি নাই সেই মেয়ের। নিজের কাছেই অবিশ্বাস্য ঠেকে। সিগারেটটা ক্যারে নিল মাঝারের থেকে। দুটো লম্বা টান দিয়ে বলল, একটা মাগির কাছে হার মেনে গেল। সেই মাগিরে ছাড়ব না ওই দুইটারে? ক দিন খারাপ চলছে, চলতে চলতে নতুন দিন আসবে না? ওরা যাবে কোথায়? ভাবে না এসব? মাঝারের খারাপ লাগল না পলাশের কথা শুনে। পলাশের মতো সন্ত্রাসরা রাজনীতিবিদদের টিস্যুর মতো হাতে রাখে, এই স্বীকারোক্তিতেও খারাপ লাগল না। কারণ তারা তো আর রাজনীতিতেই নেই। সব ডাউন। নামখ্যাতি, ক্ষমতা সব গেছে। মানুষের নীতি এটা, যা নিজের কাছে নেই, অথচ থাকলে লাভ ছিল। এরকম জিনিসের ক্ষতি সাধনে মানুষ সুখ পায়। ব্যাপারটা ওরকম, আমার নেই, তোর থাকবে কেন? অথবা হয় আমার হ, নয়তো ধ্বংস হ। মাঝারের মনে এখন তাই চলছে। যে ক্ষমতা তাদের নেই, সেই ক্ষমতার নামে বদনাম শুনতাই আরও সান্ত্বনা লাগছিল। পলাশ চোখ বুজে দেয়ালে পিঠ হেলান দিয়ে বসে থাকে। পরিকল্পনা সাজায়। রূপকথাকে পুরনো বাড়িতে রেখে এসেছে। পোস্টমর্টম শেষে কাকার লাশ আসতে দুদিন দেরি হবে। শুধু জয়হামজা না, তার নিজের লোক বিশ্বাসঘাতকতা করেছে, যাকে সে আইন সামাল দিতে মিথ্যা পরিচয় বসিয়ে রেখেছিল। রক্ত ফুটছে ভেতরে। বাই এনি চান্স সে ধরা পড়লে তার ফাঁসি অথবা যাবজ্জীবন কারাদণ্ড হবে। সে একটা প্রতিজ্ঞা করল, কারাবরণ অথবা ফাঁসির আগে সে সবগুলোকে অন্তত তার পাগলামি দেখাতে চায় একবার। এরপর সব শাস্তি মঞ্জুর। তবে তার আগে প্রতিশোধ। যারা তার এত সাধের ত্রাসের সাম্রাজ্যে ফাটল ধরিয়েছে, তারা বেঁচে থাকতে দেশ ছেড়ে পালাবে না সে। হোটেল থেকে শুরু করে প্রতিটা ডেরায় সিল পড়েছে। সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত হয়ে গেছে বোধহয় এতক্ষণে। হন্য হয়ে পুলিশ খুঁজছে তাকে। তাকেই সন্দেহ করা হচ্ছে কাকার খুনের জন্য। জয়ের এই রাজনৈতিক ক্ষমতাকে সে পড় না করে দেশের সীমান্তের ওপারে পা রাখবে না। এম ড্যাশ। ঘড়ির কাঁটার টিকটিক শব্দ খুব কানে লাগে। নিঃশব্দ রাত। রাত 3টা বাজছে। অন্তু জায়নামাজের ওপর ঘাড়ের নিচে মাথা রেখে শুয়ে থাকল অনেকক্ষণ। জয় উপুর হয়ে বিছানায় পড়ে আছে। খুব ক্লান্ত সে।
ঘরে ঢোকার পর থেকে ঘরের ভেতরে একটা উৎকট গন্ধ বদ্ধ হয়ে আছে। সে শুয়েছে মিনিট 10 হবে। রুমে এসেছে তার অল্প কিছুক্ষণ আগে। অন্তুর ধারণা কাউকে টর্চার করে ঘরে ফিরছে সে। রাজধানী থেকে ফিরেছে রাত 11টার দিকে, অথচ বাড়ির ভেতরে ঢোকেনি একবারের জন্য। মাঝরাতে গোসল করার অভ্যাস পুরনো। ঝটপট গোসল করে এসে শুয়ে পড়ল। রাত বাড়ছে, সাথে অন্তুর ভাবনারাও। আজ ওরা কাউকে জিম্মি করে নিয়ে ফিরেছে, এটা অন্তুর ধারণা। একজন নয়, একাধিক ছিল তারা। অন্তু উঠে দাঁড়াল। তার মন টিকছে না। বাচ্চাগুলো না খেয়ে আছে হয়তো এখনো। অন্তুর মুখে খাবার রোচে না, গলা দিয়ে নামে না, খিদেও লাগে না। সে যখন ঘর থেকে বেরিয়ে যাচ্ছিল, জয় উপর হয়ে বালিশের ওপর মুখ গুজে জড়ানো কণ্ঠে বলল, আরমিন, বাইরে যাবি না। অন্তু কয়েক মুহূর্ত দাঁড়িয়ে থাকল সে কথা শুনে। তারপর তা অগ্রাহ্য করে বেরিয়ে গেল ঘর ছেড়ে। এই সময় বাগানে যাওয়া সম্ভব নয়। লোহার গেটটা দিয়েই ঢোকানো হয়েছে লোকগুলোকে। লম্বা বারান্দার সিঁড়ির দরজায় তালা ঝুলছে। অন্তু 2-3 বার টানল, ব্যর্থ চেষ্টা তালা ভাঙার। আব্দুল আহাদ সাধারণত ভিতরে বসে কোরআন তেলাওয়াত করে। কি যে সুন্দর শুনতে লাগে। অন্তু এই দরজার বাহিরে দাঁড়িয়ে শুনতে পায়। খিদেতে হয়তো চুপ করে আছে বাচ্চাগুলো। অন্তুর বুক পুড়ছিল। সে নিজেও কিছু খায়নি। রান্না করেছে, সকলকে খাইয়েছে, কিন্তু নিজের পেটে খিদের অনুভূতি টের পায় না আজকাল বিশেষ। দরজায় হেলান দিয়ে বসল অন্তু। রুমে যেতে ইচ্ছে করছে না। ঘুম আসবে না কোনোভাবেই। চোখ দুটো বুঝতেই আব্বুর মুখটা ভেসে ওঠে। চমকে তাকায়। অন্তুর মনে হল আব্বুর গায়ের গন্ধ পেল খুব কাছে। কয়েক ফোঁটা নোনা জল টপটপ করে গড়িয়ে পড়ে। ক্লান্ত হয়ে উঠেছে রুহুটা। আর চলছে না। প্রগাঢ় অন্ধকারে বসে থাকে অন্তু। ঝিঝি পোকার ডাক ছাড়া চারপাশ নিস্তব্ধ। কোথাও আলো নেই, নেই জনমানব। বাচ্চাগুলো কুটুরিতে বন্দী। আজ বুঝি আরও কিছু এসেছে। অন্তু টের পায়, আমজাদ সাহেব এসে বসলেন পাশে। অন্তু কাঁধটা হেলিয়ে দিয়ে কল্পনা করে সে আব্বুর কাঁধে মাথা রেখেছে। আমজাদ সাহেব বললেন, শক্ত হ অন্তু, বি স্ট্রং। তীর সম্মুখে। এই নৌকা ভিড়বে না। চলন্ত নৌকা থেকে ঝাঁপ দিবি। একটু গড়িয়ে গিয়ে আঘাতপ্রাপ্ত হবি। পরক্ষণে গা ঝেড়ে উঠে তোকে তীরের গভীরে দৌড়াতে হবে। তুই তৈরি অন্তু? তখনই লৌহ কপাটের ওপারে ভেতর থেকে এক পৌরুষ কণ্ঠস্বরে সুতির সুর ভেসে আসে, কিছু শব্দগুচ্ছ প্রতিধ্বনিত হয়ে। সেদিন আর রবে না হাহাকার, অন্যায়, জুলুম, অবিচার। থাকবে না অনাচার, দুর্নীতি, কদাচার। সকলেই শান্তিতে থাকবে। সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। অন্তুর গাটা শিউরে ওঠে। সে ছটফটিয়ে উঠে দাঁড়ায়। দরজায় হাত রাখে। তার ভেতরে কাঁপুনি উঠেছে। উত্তেজনায় বুক টলছে। এ কিসের সুর, নীরব যুদ্ধের দামামা। কোনো পুরুষের সাধারণ স্বরের গাওয়া এক সঙ্গীতে এত বিদ্রোহ থাকতে পারে? এত সুকরুণ, তবু যেন রণঝঙ্কার বাজছে। কণ্ঠস্বরটা চেনার চেষ্টা করে অন্তু। সেই অস্ত্রের মতো ঝনঝনে স্বর ফের সুর টানে। কোনো একদিন এদেশের আকাশে কালিমার পতাকা দুলবে। সেই দিন আর নয় বেশি দূরে, কিছু পথ গেলে মিলবে। অন্তুর শরীরটা ঝাঁকি মেরে ওঠে। মনেমনে বলে ওঠে, ওরে টান। কে আপনি যুবক? এত বিরোধগ্নি।
কখনো আবার বলে ওঠে, মাশাল্লাহ। অন্তু চাতকের মতো পিপাসার্ত হয়েছে থাকে অন্ধকারেই সেই দরজার পানে। মাথাটা ঠেকায় সেখানে। তার চোখ দিয়ে অশ্রু ঝরছে। কিসের অশ্রু? সাহসের? অথবা পথহারা পথিকের পথ পাবার আশঙ্কা? অন্তু চুপচাপ ঘরে ফিরে এসেছিল। ডাইনিং স্পেসের কমন বাথরুমটার দরজায় জোরে জোরে শব্দ করল। যেন মনে হল সে বাথরুম থেকে বের হল অনেকক্ষণ পর। সাথে এক গ্লাস পানি আর দুটো রুটি নিয়ে রুমে এলো। উদ্দেশ্য জয়কে বোঝানো সে খাবার পানি আনতে গেছিল। জয় চোখ বুজে শুয়েছিল, ঘুমন্ত কিনা বোঝা যাচ্ছিল না। সকালটা খুব স্বাভাবিক কাটল। অন্তুর চেহারাটা ভেঙে গেছে। চোখের নিচে কালি, ফর্সা মুখে বিভিন্ন প্রকার দুশ্চিন্তার ছাপ, কালচে ছোপ। রিমি এবং সে পাশাপাশি দাঁড়িয়ে রান্না করল, তবু বিশেষ কথা হল না। সবার সব কথা বুঝি ফুরিয়ে গেছে এ বাড়ির। তরু আসছে, টুকটাক কাজকাম করছে, তুলির মেয়েটাকে দেখাশোনা করছে। হামজা বেরিয়ে গেল। অন্তুর ধারণা হামজা সামনের সিঁড়ি দিয়ে নেমে বাগানের লোহার গেট দিয়ে গ্রাউন্ড ফ্লোরের কুটুরিতে ঢুকেছে। অন্তু পুরোটা বেলা নিজের ঘরে বসে পড়ল। অনেকদিন পর বইখাতাগুলো নেড়েচেড়ে দেখল সে। একসময় পড়তে বসলে আব্বু এসে চুপটি করে পাশে বসত। অনেকক্ষণ চুপচাপ চেয়ে দেখত পড়তে থাকা অন্তুকে। ঠিক যেন অন্তু তখনও প্রাইমারি স্কুলের ছাত্রী। অন্তু আমজাদ সাহেবের কাছে কোনোদিন বড় হয়েছিল না। তারপর ঝাপটাটা এলো কবে? অন্তু নিজের ভুলগুলো ভাবে একমনে বসে। সে কথা বেশি বলে, খুব বেশি কথা বলে। অথচ লোকে তাকে গম্ভীর ভাবত। তারা জানে না সে অজায়গায় চুপচাপ সহ্য করতে পারে না। তার অনেক ভুল। তার কারণে গোটা পরিবারটা তছনছ হয়ে গেছে। সে প্রচণ্ড স্বার্থপর, আত্মকেন্দ্রিক মেয়ে। মহানুভবতা নেই ভেতরে। অন্তু টের পেল, আব্বু এসে পাশে বসেছে। জয় উল্টো দিক ফিরে শুয়েছিল। তখন সকাল 9টা। আব্বু জিজ্ঞেস করল, এখন কি চাস অন্তু? ভুলগুলো শুধরাতে। কিভাবে? সেটা বুঝতে পারছি না। ভুলগুলো কি তা বুঝতে পারছিস? সবই তো ভুল আব্বু। সব কোনগুলো? সেই তো আমার সবই ভুল। তোমাকে হারিয়ে ফেলা। তোর ছাড়া আর কারো বাপ মরে না? কারো জীবনে তোর চেয়ে বেশি সংকট নেই, ভাই মরে না? পরিবার ভাসে না? তারাও ভুল করে, তাই জীবন এমন? তাহলে তো সবই ভুলের দোষ, ভুলের ভুল। তোর দোষটা কোথায়? কারো কোথাও দোষ নেই। বরাবরের মতো আব্বুর যুক্তির কাছে হারল। তবু তর্কে জোড়ায়, আমি অনেক পাপ করেছি আব্বু। তা ধরাতে দিচ্ছ না কেন? শুনি পাপগুলো। অন্তু উপহাস করে হাসে, জয় আমিরের সাথে পাঙ্গা নিতে গেছিলাম। তারপর আরও কত নাটক করলাম। সব তো নিজের ন্যাকামিতে। তাই না আব্বু? তোমার ধিক্কার জানানোর নেই আমাকে? আমি কোনো পদক্ষেপই শান্তভাবে নিতে পারিনি, পরিস্থিতি খুব ভালো ছিল। আমার জন্য সুখকর। তবু কেন যে চুপচাপ পেশাগত বুদ্ধিজীবীদের মতো ছক কষে কাজ সারতে পারলাম না? আমি পাগল হয়ে গেছি আব্বু, বদ্ধ পাগল, বেতাল। আমজাদ সাহেব গম্ভীর মুখে চেয়ে থাকেন। তারপর চট করে হাসেন, নিজের ভেতরের সাথে খুব তর্ক হয় তোর তাই না? সে তোকে পছন্দ করে না, সমর্থনও করে না। তাকে জবাব দিচ্ছিস? অন্তু মুখ নামায়, স্বগতোক্তি করে, আমি কি কি করেছি জানো আব্বু? না, জানি না। শোনো, বলছি।
তবু অনেকক্ষণ চুপ রইল অন্তু। কথা বলল না কোনো। চুপ কেন? মেলাতে পারছি না, আমি কি করেছি? অনেক পাপ আর ভুল তো, আব্বু। মেলাতে বেগ পাচ্ছি বড়। চেষ্টা কর দেখি। অসন্তোষ প্রকাশ পেল আমজাদ সাহেবের অভিব্যক্তিতে। অন্তু মুখ তুলে চায়। আমজাদ সাহেব মাথা দোলান, কিচ্ছু করিসনি। জীবন আমাদের নিয়ে খেলে, অথচ আমাদের সাহস নেই জীবনকে দোষ দেবার। আমরা জীবনকে ভয় পাই। তবু দোষারোপ তো করতে হবে। তখন হয়তো নিজের কর্মগুলোকে দোষারোপ করে নিজেকে দোষী বানিয়ে মনোবল হারিয়ে বসি। আমি কি করব, আব্বু? আমি পুরো ব্ল্যাঙ্ক। আমার মাথায় কিচ্ছু আসে না। আমি দূরে কোথাও চলে যাব। আমি সব ছেড়ে ছুড়ে চলে যাব। কিসে জড়িয়েছি? আমার তো কিচ্ছু না। আমি নিজেই গলা সমান ডুবে আছি। আগে এত ভালো মানুষই দেখাতে গিয়ে আমি কার কি উপকার করব? কেন করব? যার যারটা সে বুঝে নিক। আমি খাবো, ঘুরব, ঘুমাবো। আর না হয় পালাবো এই শহর ছেড়ে। তারপর? অন্তু অল্প চুপ থেকে মলিন হেসে বলে, কোথায় যাব? জায়গা বা ঠাঁই নেই তো, আব্বু। আমার যে আব্বু নেই। আমার একটা তুমি নেই, আব্বু। আমার কাছে আমার আম্মা নেই। আমার বাপটা বড় স্বার্থপর ছিল গো। সে আমায় বছরের পর বছর স্বপ্ন দেখিয়েছে। তারপর একদিন হুট করে রেখে পালিয়েছে। এমন এক জায়গায় রেখে, যেখানের চার দেয়াল বিষাক্ত কাটার বেষ্টনীতে ঘেরা। অল্প নড়লেও আঘাত অনিবার্য, অনস্বীকার্য। তো দমে যাবি? কি করতে বলো? অন্তু চড়ে উঠল। হেসে মাথা দোলালেন আমজাদ সাহেব, তোকে উকিল হতে হবে, অন্তু। আরও স্বার্থপর হতে হবে। আমার আদেশ রইল, এর পেছনে যুক্তি খুঁজতে যাবি না। লোকে তোকে সর্বোচ্চ পাপীর কাতারে দাঁড় করাক, তুই বাকি জীবনে তোরটা আদায় করতে যা করতে হয়, সব করবি। কি বললাম? সব। সেটা অযৌক্তিক হোক অথবা অল্প পাপ অথবা হোক খাঁটি স্বার্থবাদিত্ব। আমার কি করার আছে? আমি কেন জড়াচ্ছি নিজেকে? কোথা থেকে কি হচ্ছে আমার সাথে? চারপাশে কি চলছে? কেন? কবে থেকে? কিভাবে? অন্তু বদ্ধ পাগলের মতো ছটফট করতে থাকে। শান্ত হ। বল তোর ভুলগুলো কি কি? কি ভুলের জিম্মেদার ভাবিস নিজেকে? আমার ভুল? হ্যাঁ। তোর মতে তোরই তো। শুনি বল। সে তো অনেক। জয় আমিরকে ঘেন্না না করে সেই ভার্সিটিতে দেখা হবার প্রথম দিন মেনে নিলে আর কিচ্ছু হতো না। এরপর যা সব হয়েছে, সেসব হতো না। খালি পলাশের সাথে একবার দেখা হতো অন্তিকের বদৌলতে। আর? অন্তু খুব উৎসাহিত হয়ে ওঠে, আব্বু ব্যাপারটা অনেকটা টাইম প্যারাডক্সের মতো। ব্যাখ্যা করব? আমজাদ সাহেব চেয়ে রইলেন। অন্তু বলল, টাইম প্যারাডক্স হল, ধরো, তুমি যেকোনোভাবে অতীতে গিয়ে তোমার দাদাকে তার ছোটবেলায় খুন করে এলে। এখন এখানে অনেক কিন্তু রয়ে যায়। তোমার দাদা যদি তার ছোট বয়সেই খুন হয়ে যায়, তাহলে সে বড় হয়নি, বিয়ে করেনি, অর্থাৎ তোমার বাবার জন্ম হয়নি। আর তোমার বাবার জন্ম না হলে তুমি জন্মালে কোত্থেকে? আর যদি তুমি জন্মেই না থাকো, তাহলে তোমার দাদাকে খুনটা করল কে? আমজাদ সাহেব মৃদু হাসলেন, সমাজবিজ্ঞান ছেড়ে কিসে মন দিয়েছিস? মলিন হাসে অন্তু, সমাজবিজ্ঞান। যে সমাজের সিস্টেম এবং বসবাসরত এক একটা মানুষের দৃষ্টিকোণকে আমি মৃত্যুর মতো ঘেন্না করি, সেই সমাজবিজ্ঞান নিয়ে ভাবার রুচি কোথায় আব্বু? সে তুমি যাই বলো। বিষয়টা মিলল না।
বুঝতে পারছি না। আমি বুঝতে পারছি খুব। আমি যদি সেদিন জয় আমিরকে প্রতিহত না করতাম, তাহলে পরবর্তীতে আর এত সব তামাশা হতো না। আর তামাশা যখন হয়েছে একবার প্রতিহত করার ফলে। আর প্রতিহত যে একবার করতে পারে, সে কি আর পরের বার মেনে নেয়? আজীবনেও মেনে নেয় না। তুমি বলতে আব্বু। এখনো বলছি। তাহলে তো হলোই। এ তো চিরধার্য ছিল। তাহলে আর ভুল বলছিস কোনটাকে? ভুল? অন্তু হাসে, সবই ভুল। জন্মানো ভুল, বেঁচে থাকা ভুল। কি চাস? দূরে যেতে। আমি আর নিতে পারছি না। তাতে কি হবে? আমি ফুরিয়ে যাব। এটাই চেয়েছিলি? পারছি না আর নিজেকে টানতে। কি করতে বলো? মোকাবেলা করার শক্তি, বুদ্ধি অথবা দক্ষতা আমার নেই। আমি যা করি তাই ভুল হয়ে যায়। অথচ আমার ধারণা, সেসব আমি না করলে ভুল হতো না। অর্থাৎ ব্যাপারটা এমন, যা আমি করব তা ভুল। যা ভুল তা আমি করব। আধ্যাত্মিকতা? হতে পারে। ওসবই মাথায় ঘুরছে আজকাল। এই ক্লান্তির শেষ দরকার বুঝলে? তাতে আমি ভিলেন হব, অযৌক্তিক আর খারাপ হব। হয়ে যা। কিন্তু কি করব? কিচ্ছু করিস না। সুযোগ বলবে। আর বাচ্চাগুলো? যেগুলোকে তুই ভুল বলিস, এই ভাবনাগুলোই সেগুলো। অন্তু, তোকে এত প্রতিবাদী হতে হবে না। স্বার্থপর হ, লোকের বাহবাসহ জীবনে সব পাবি। সত্যি নাকি? হতেও পারে, নাও হতে পারে। দায়সারা কথা বলছ। জীবনটাও তো দায়সারাই। অন্তু, চলছে না তবু চালাও, পারছি না তবু পেরে ওঠো, কোনোমতো কেটে গেলেই মৃত্যু। দায় সারতেই আমরা জীবনকে টানি। কোনোমতো শেষদ্বারে পৌঁছে দিয়ে দায় সারি। অন্তু এবং আমজাদ সাহেব বসে থাকেন পাশাপাশি। কেউ অনেকক্ষণ কোনো কথা বলে না। হঠাৎই আমজাদ সাহেব বলেন, অন্তু। হু, আব্বু। তুই কোনো ভুল করিসনি। আজ অবধি তুই যা করেছিস, তা একটাও ভুল ছিল না, আর না ছিল বোকামি। তুই যে কতটা শক্তিশালী তা তুই জানিস না। গভীর দৃষ্টিকোণ ছাড়া বোঝা যাবে না। তোর প্রতিটা কাজের বহুল ব্যাখ্যা আর যুক্তি আছে। সেসব বোঝার দৃষ্টিকোণ সবার থাকবে না। পরিস্থিতি মাফিক সব ঠিক ছিল। সবশেষে হতে পারিস তুই ভুল অথবা ঠিক। তাতে যায় আসে না। যা মন বলবে করবি। পিছুটান নেই কোথাও। সবাই পিছুটান রাখলে সবাই যে মায়ার গোলাম হয়ে পড়বে। মায়ার গোলামেরা অধম হয়। পরিবার পরিজন, সুন্দর জীবনের আশায় ব্যক্তিত্ব ত্যাগ ভালো নয়। তারা এক একটা অদামি, অকর্মণ্য। আব্বু আমি ভুল করেছি। আর তার ফলেই এসব ঘটছে। কোনটা ভুল, অন্তু? আর এসব থেকে বাঁচতে কি করার ছিল? তুই ওই কবিতা পড়িসনি? এক লোক রাস্তায় বের হতো না, গাড়ি চাপা পড়ার ভয়। নৌকা চড়ত না, ডুবে মরার ভয়। ফ্যান চালাতো না, ফ্যান ভেঙে পড়ার ভয়েই জীবনযাপন করলে সব ঠিক থাকত? জীবনে টানপোড়েন আসবেই। তার শর্ত, জন্মগ্রহণ করা। আর জন্মগ্রহণের পর আর ধারাবাহিকতা থামানো যায় না। এসব ভাববি না। আব্বু, গতকাল তুলি আপু বলছিল, জয় আমির আমার ঢাল। হু, ঢাল। আগুনের তৈরি জ্বলন্ত ঢাল। অন্তু অবাক হয়ে যায়। আমজাদ সাহেব বললেন, যেটাকে হাতে চেপে ধরে রেখে তুই সামনের শত্রুর যাবতীয় আঘাত থেকে রক্ষা পাচ্ছিস।
অন্তু অদ্ভুতভাবে হাসল, এদিকে আমার হাত যে ঝলছে যাচ্ছে প্রতিনিয়ত। আব্বু। আমজাদ সাহেব সায়দেয়া মুচকি হাসলেন, তাতে কি? জয় আমিরের ক্ষয়, তোর জয়। এটাই নিয়ম। চেঙ্গিস খানও আজ মাটিতে মিশে গেছে। সবার ধ্বংস হতে হয়, আর এক এক ধ্বংসের মাঝে বৈপরীত্যের নতুন সৃষ্টি থাকে। এটা সূত্র, এটা চক্র। আব্বু, তুমি বদলেছ। শতভাগ কথা তোমার নয়, তোমার কথাতে আমার সংমিশ্রণ। আমি আমি আজকে। অন্তু অবাক হয়ে তাকায়। আসলেই তো, কার সাথে কথা বলছে সে? কেউ তো নেই। তবে কে? এম ড্যাশ। জয়কে কল করেছিল পলাশ সন্ধ্যার পর। হামজা তখন কিছু ফাইল দেখছে সোফাতে বসে। জয় লম্বা একটা সালাম দিল, সালাম আলাইকুম পলাশ ভাই। পলাশ হাসল, সালাম, বসো। ভালো? বলেছি, এই প্রশ্ন জয়কে করবেন না। সে সদা সর্বদা ভালো। মানুষটাও ভালো, থাকেও ভালো। ভালো থাকা একটা পেশা, একটা ব্যবসা। পুঁজি কি এই ব্যবসার? মানুষকে খারাপ রাখা। ইটস ল অফ রিলেটিভিটি পলাশ ভাই। মানুষ খারাপ থাকলে তার তুলনায় আমি ভালো থাকব। তোর বউকে আমার হাতে দিবি না, সেটার জন্য ডিসকাশনে আসা যেত। এইডা কি করলি বাপ? চাপা হিস্রতা পলাশের হাসি হাসি রবে বলা কথাতেও লুকায় না। হামজা বলল, স্পিকার লাউড কর। তরু এসে 2 কাপ আদা চা দিয়ে গেল। সারা বছর জয়ের ঠান্ডা লেগে থাকে। তরুর ধারণা, কবে জানি এই লোকের নিউমোনিয়া বা অ্যাজমা ধরা পড়বে। জয় মাথা নাড়ল, বোকা সাজবেন না পলাশ ভাই। আপনাকে বিশাল বেমানান লাগে। বউ তো আমি দেবি না। বউ হবার আগে দেই নাই। এখন কেমনে কি? কাহিনী অন্যডা। বউ রক্ষা করা কোনো বিষয় না ভাই। ওটা আমি না চাইলেও হবে। আমার বউ যে সে জিনিস না। কাহিনী? কি কাহিনী? মাঝার মাঝার। আমি আপনারে কইছিলাম, ওর সাথে মিলে কোনোদিন আমাদের পেছনে লাগবেন না। তবু আপনি বরাবর তাই করে আসতেছেন। আমি আপনারে কোনোদিন বিশ্বাস করি নাই যদিও, তবু আপনি একটা বিশ্বাসঘাতকতা টাইপের বিট্রে করছেন। যার ফকিরের সিরনি খান, সেই ফকির চেনেন না। না হলো মিয়া। মাঝার তো বাদামের খোসা। আপনাকে ব্যাকআপ দিই আমরা। তবু ছলচাতুরি? আমি কিছু করিনি। মাঝার যা করতে চেয়েছিল আমি বাধা দিয়েছি। বাচ্চা দুষ্টুমি করলে মাদেরও ওরকম 2-4টে মিঠা ধমক দিতে দেখছি। ও ব্যাপার না। ওটাকে প্রশ্রয় বলে। আমার চেয়ে বেশি কেউ পায়নি ও জিনিস। তুই ভুল বুঝে কাম ভালো করিসনি বাপ। এই একটা কথা বললেন? ইমেজ নষ্ট করা কথা। আমি জীবনে ভালো কাম করিনি। এটা আমার পার্মানেন্ট ইমেজ। অথচ আপনি এমন টোনে কথাটা বললেন, যেন রোজ ভালো কাম করি, আজ একটা খারাপ করছি। এইটা হইল? না। আমি মরব খুব তাড়াতাড়ি। তবু শুধরাব না, নিজেকে কন্ট্রোল করব না। ছোট্ট জীবনে অত ভাবনা চিন্তা রাখি না। যখন যা মনে চায় করি। কল রাখেন। কল করে ফ্যারফ্যার করার চেয়ে আমার পেছনে বাসনা কঞ্চি দেবেন, সেটা দেবেন কিভাবে, সেই সব পরিকল্পনা করেন। ইয়া হাবিবি। আল্লাহ হাফেজ। হামজা কপালে হাত চেপে হেসে ফেলল। জয় বলল, ঘাপলা আছে ভাই। ওর মতন মাতানষ্ট পাগল শালা এমন বাংলা সিনেমার মতো সরল ফোনালাপ করতে কল লাগাইছে। কাহিনীটা অ্যাডজাস্ট হচ্ছে না শরীরে।
কিরমির করতেছে। হামজা শান্ত স্বরে বলল, তোর ফোন ট্র্যাকডাউন করার জন্য হতে পারে। এত উন্নত ডিভাইস তো কোনো এসবি ডিপার্টমেন্টেও নাই। ওর কাছে থাকলে কি? তা মানে বুঝছ? দিনাজপুরে নেই ও। আই গেস ঢাকাতে কোথাও আছে। কঠিন প্ল্যান প্রোগ্রাম চলছে। কাগজপত্র ছুঁড়ে ফেলার মতো টেবিলে ফেলল হামজা। একটাতেও মনের মতো কিছু নেই। জয়কে বলল, এগুলো স্টেটমেন্ট? এসব রাজধানীতে পাঠালে উপরমহল মাজায় লাথি ছাড়া কিছু দেবে না। কল করে কাউকে ডেকে বসে রইল দুজন চুপচাপ। আদা চা ঠান্ডা হয়ে এসেছে। শরবতের মতো সেই চা জয় শব্দ করে বাচ্চাদের মতো চুমুক দিয়ে খেতে লাগল। হামজার উপরমহল দেশের ক্ষমতাসীন দলের মহাকর্তারা। তারা অবিনিময়ে কিছু দেয় না। বিরোধী দলের ছেলেদের আটক করা, অত্যাচার করা, মিথ্যা অপরাধ সাজিয়ে কারাগারে ঢোকানোর মতো কাজগুলো হামজার মতো উঠতি নেতাকর্মীদের ওপর ন্যস্ত করা হয়। তাদের প্রফিট তারা কাজের স্কোর অনুযায়ী নির্বাচনের আগ দিয়ে পেয়ে যাবে। নীরব চুক্তিটা এমন হয়, যে যতটা ভালো কাজ দেখাতে পারবে, ক্ষমতা পাবার ক্যান্ডিডেটদের মাঝে তারাই অবশ্যই অগ্রগামী থাকবে। হামজা যা করছে, যা করতে চাইছে, 2018 এর সংসদ নির্বাচনে একটা মনোনয়ন পাবার সম্ভাবনা নেহাত কম নয়। ডাউন পার্টি মাঝার। সে মানতে পারল না বিষয়টা। প্যাচ লাগাল। কঠিন প্যাচ। যে কাজ হামজা এবং জয় মাসখানেক আগে করে ফেলতে পারত, তা গতরাতে সম্ভব হয়েছে। মাঝারকে পুরোটা সমর্থন ও সহায়তা দিয়েছে পলাশ। নয়তো পলাশের বাপ বেকার বসে আছে, দলছুট হয়ে গেছে। তারা এখন আমজনতার চেয়ে বেশি কিছু না। শত্রুর শত্রু নিজের বন্ধু। মাঝার নীতিটা পালন করেছে। পলাশের ব্যবসায়িক পার্টনারশিপের জেরে হামজাদের অধিকাংশ কাজের খোঁজ পলাশের কাছে থাকে। পলাশ তা লিক করত মাঝারের কাছে। মাঝার নিজে ক্ষমতাসীন দলের চামচামি করলেও এবার হিংসাপরায়ণতা তাকে বিরোধী দলকে গোপন তথ্য দেবার কাজে নিয়োজিত করেছিল। অ্যালার্টেশন পেয়ে পেয়ে ওরা নিজেদের গুটিয়েছে। জয় হামজার পেরেশানি চরমে পৌঁছেছিল। দিনের পর দিন দুই ভাই ছুটেছে। শেষ অবধি বাচ্চাগুলোর অসহায়ত্বের চিত্র, ভিডিও, বিবরণ তাদের সফল করেছে। অতগুলো বাচ্চার জীবন বাঁচাতে তাদের ধর্মের বড় ভাইয়েরই ছুটে আসবে না, তা হয় নাকি? ধরা দিয়েছে। শর্ত ছিল, বাচ্চাদের ছেড়ে দেয়া। হামজা দেয়নি। ওরা জানের ভয় অল্পও পায় না। বাচ্চাদের ছেড়ে দিলে ওরা মৃত্যু কবুল করবে, তবু কোনো জবানবন্দি দেবে না। আজ বাচ্চারা পেট পুড়ে খেয়েছে। খেতে পায়নি তাদের আমিরেরা। খেয়েছে মার। সেসব হজম করতে না পেরে লুটিয়ে পড়েছে কেউ কেউ জ্ঞান হারিয়ে। হ্যাংলা পাতলা চেহারার রন্টু এসে দাঁড়ালো হামজার সামনে। কপালে হাত ঠেকিয়ে মাথা নুইয়ে সালাম ঠুকল। সে হাঁপাচ্ছে। হামজা জিজ্ঞেস করল, কি অবস্থা? ভাই। পাথরের মতন মার খাইতেছে, তবু কথা কয় না। আমার কাছে আবার অজুর পানি চাইছে, ঈশার নামার পড়ব। জয় উঠল। এক মগ পানি নিল বাথরুম থেকে। হলরুম থেকে বেরিয়ে যাবার সময় হামজা ডাকে, কোথায় যাচ্ছিস? জয় ফিরে তাকায়, একটু সাক্ষাৎ করে আসি। আর অজুর পানি দিয়ে আসি। আঘাত করিস না এখন আর। করব না। রন্টু ডাকে, ভাই। আনমনে জবাব দেয় হামজা, হু। ভাই, একটা কথা কই। বল। আগে হহু তেমন কেস সালটাইছি। একটু মারলেই ওগরে ধর্মটর্ম সব গোড়ের ভিতরে পালায়। এই রকম শক্ত জান দেহি নাই।
ভাই, আমার কাছে আবার অজুর পানি চায়। একটুটু শব্দ করে না, ব্যথাও লাগে না মনে হয়। ক্যাডা ভাই ওইডা? আগেও বহুত শিবিরের ছাওয়ালরে খালাস করছি। উরা মরার আগে বাঁচতে চাইছে, নামাজ কালাম পড়তে চায় নাই। আজকের বাকি গলা ওই লোকটার মতন না, অত শক্ত ছিল না। এইটা আলাদা। হামজা শান্ত চোখ তুলে তাকালে রন্টু ঢোক গিলল। ভয় আর কথা বলল না, চলে গেল দ্রুত হামজার সামনে থেকে। ড্যাশ নিচতলার আঙিনা পার্টির ছেলেদের আনাগোনায় গমগম করে সারাক্ষণ। নিচে যেন বহুদিনব্যাপী উৎসব চলে সারা বছর পাটোয়ারি বাড়িতে। সেটা আরও বেড়েছে হুমায়ুন পাটোয়ারির মৃত্যুর পর। একগাদা সৈন্য মোতায়েন রেখে দুই ভাই বেরিয়ে গেল সন্ধ্যার আগে। চারদিকের ঝামেলা সামাল দিতে হচ্ছে একসাথে। অন্তু বেশ কিছুক্ষণ বারান্দায় দাঁড়িয়ে দেখল নিচের আঙিনায় ভেতর বাড়ির পাহারাগুলো। ক্লাবঘরে আগুন লাগার পর থেকে ওখানের আড্ডাটা তুলে এনে এখানে বসানো হয়েছে যেন। রাতের রান্না চড়িয়েছে তরু। অন্তু চুপচাপ দাঁড়িয়েছিল। কতরকম ভাবনা মনেমনে খেলা করে যায়। জয় আমিরের ওপর সে কৃতজ্ঞ। জয় আমির তাকে বাঁচিয়ে রেখেছে। কৃতজ্ঞ সে, ঠিক যেমন মানুষ কৃতজ্ঞ থাকে অ্যান্টিবায়োটিক ওষুধের ওপর, যেটা রোগ সারানোর সাথে সাথে শরীরের ইমিউন সিস্টেম ফুরবল করে, শক্তিমত্তা হনন করে, মাস খানেকের জন্য অকেজো করে মানবদেহে এবং বৃক্কে এক প্রকার স্থায়ী ক্ষতিসাধন করে যায় চলমান হারে। জয় আমির দাহ্য রাসায়নিক দ্রব্যগুলোর মতোই ভালো। অন্তু এসব ভেবে হাসে। রিমি এসে কখন পেছনে দাঁড়িয়েছে টের পায়নি। জিজ্ঞেস করল, কিছু বলবেন? আপনার রুম বহুদূরে, কানে কিছুই আসে না। না হবে হয়তো, তাতে তো ভালো। কান ভালো আছে, আমার নেই। ঘর পরিবর্তন করুন। মুখ ফিরিয়ে অনীহার সাথে বলল অন্তু। আপনার কি হয়েছে আরমিন? অন্যরকম লাগছে। শুধরাতে চাই নিজেকে। মানে? কেন এসেছেন? চাবি এনেছি। ফিরিয়ে নিয়ে গিয়ে রেখে দিন জায়গার চাবি জায়গায়। আপনি যাবেন এখন বড় ঘরে। প্রশ্নই ওঠে না। আমি নিজের আর বিপদ বাড়াব না। এই বিপদে পড়ার ফলে কার কার ওপর যে কৃতজ্ঞতা রাখতে হচ্ছে, রিমি। ভাবতে পারেন? আমি বিপদে আছি, তা থেকে প্রোটেক্ট করছে আমায়, আর আমার তার ওপর কৃতজ্ঞতা রাখতে হচ্ছে। এর চেয়ে আর কি খারাপ খেসারত গুনলাম? এটাই সবচেয়ে কঠিন। তাই আর বিপদ নয়, আর না নতুন কৃতজ্ঞতা। এত অহংকার আপনার? ভুলভাল শব্দ উচ্চারণ করছেন, রিমি। ওটা আত্মমর্যাদাবোধ। কোনো পাপিষ্ঠর ওপর কৃতজ্ঞতাবোধ এক প্রকার আত্মগ্লানি। এত আত্মগ্লানি বইতে পারছি না। ওদের প্রতিটা আঘাতের আত্মচিৎকার আমাকে পাগল বানিয়ে দিচ্ছে। এতদিন এভাবে টর্চার করা হয়নি ওদের। হয়নি, এখন হবে। খারাপ কি? তাতে আমারই বা কি? আমি মানুষ, সাধারণ এক অসহায় মেয়ে। আমার ক্ষমতা নেই ওদের সহায়তা করার। এমন কেন করছেন? কেন এত শক্ত হচ্ছেন? কেন? প্লিজ আরমিন, আপনি সাহসী। আমি পারি না ওসব দেখতে, মোকাবেলা করতে। আপনি পারেন। আপনার সাহস আছে। অন্তু শক্ত গলায় চিবিয়ে বলল, সাহস? কিসের সাহস? হারানোর সাহস, তাই তো। বাপ ভাই, ক্যারিয়ার, সুন্দর জীবন, সব হারিয়ে ফেলার বোকা সাহস আছে, তাই তো। অথচ আপনারা চালাক। নিজেদের গা বাঁচিয়ে যা হয় করেন। আপনাদের কোনো শত্রু নেই, ক্ষয় নেই।
ড্যাম অন মি। এই কথাগুলো বুঝতে এতগুলো দিন লেগেছে আমার। রিমি কেমন কাতর হয়ে উঠল। আমি মানছি, সব মানছি, কিন্তু ওদের শরীরের ব্যথার কাতরানির আওয়াজ সহ্য হচ্ছে না আমার। আপনি একটু দেখে আসুন। পায়ে পড়ি, আরমিন। যান বড় ঘরে একবার। সমস্ত ভার আমার। ওরা এখনো ব্যথায় ছটফট করে চিৎকার করছে। আমার কানে সইছে না। সিঁড়ির দরজা খুলতে এই দিন অন্তর খুব হাত কেঁপেছিল। সে জানে না ভেতরে কি দেখবে। সেই কণ্ঠস্বর, সেই বিদ্রোহী সঙ্গীতের মালিক। বড় ঘরে পা রাখতে পা টলছিল খুব। হাত পা জড়িয়ে আসছিল। পশ্চিম কোণের লোহার দরজার ওপাশে ছেলেদের আওয়াজ আসছে। ওরা যদি ভেতরে ঢুকে আসে, কি করে সামাল দেবে সে? খালি হাত তার। সে কম্পিত পায়ে বড়ঘরের ভেতরে গিয়ে দাঁড়ায়। কড়া পাওয়ারের স্পটলাইট ঝুলছে মাথার ওপরে। দুজন কাত হয়ে শুয়ে আছে। আব্দুল আহাদকে দূর থেকে চিনতে পারল অন্তু। তার পা উঠছিল না, তবু হেঁটে এগিয়ে গেল। ওরা সবাই মিলে আহতদের সেবা করছে। অন্তু মাঝে গিয়ে দাঁড়িয়ে পড়ে। চারজন নতুন পুরুষ। দুজন পড়ে আছে। একজন পা ছড়িয়ে বসে পায়ের ক্ষততে হাত বুলাচ্ছে। রডের আঘাতে ছিন্নভিন্ন হয়ে গেছে চামড়া, ত্বক বিদীর্ণ হয়ে মাংস থেতলে যাওয়া স্থানে হাত বুলাচ্ছে। চতুর্থজন দেয়ালে হেলান দিয়ে বসে আছে। চোখ বুজে বসে আছে। হাতে ব্যান্ডেজ, কপালে শুকনো রক্ত। মুখটা ওপাশে কাত হয়ে থাকায় দেখতে পেল না অন্তু। পায়ে শিকলের বেড়ি আটকানো, তা তালাবদ্ধ লোহার বিমের সাথে। অন্তু কয়েক কদম এগিয়ে গেল। মাথার চওড়া ওড়নার প্রান্তটা আরেকটু টেনে দিল। সকলেই ফিরে তাকায় ওর দিকে। অবাক হয়ে চেয়ে থাকে। চতুর্থজন বাহিরের মানুষের উপস্থিতি টের পেয়েও মুখ ফেরানোর তাড়াবোধ করছিল না যেন। অন্তু আব্দুল আহাদকে বলল, খেয়েছ কিছু? শুকনো মুখে মাথা নেড়ে হ্যাঁ জানায় আব্দুল আহাদ। অন্তু কাছে মিথ্যা ঠেকল। নারীকণ্ঠের আওয়াজ পেয়ে সেই পুরুষ মুখ ফেরায়। অন্তুর রক্ত সঞ্চালন থামল। কাঠের আসবাবের মতো জমে দাঁড়িয়ে থাকল। সেই চোখ, রুমালে বাঁধা মুখোশের আড়ালে যে চোখ দুটো তেজস্ক্রিয় রশ্মির মতো জ্বলজ্বল করে জ্বলেছিল সেদিন, সেই চোখজোড়াকে অন্তু ভুলবে কোনোদিন? চাপদারিতে প্রশস্ত মুখখানা স্লান সেই পুরুষের। পরনে খাদি কাপড়ের ফতোয়া, কালো প্যান্ট, তার কয়েক স্থানে ছেঁড়া। হাতের কালো বেল্টের ঘড়িটার কাজ ফেটে গেছে। অন্তু খেয়াল করে পায়ের যে স্থানে শিকলের বেড়ি, স্থানটায় রক্ত জমাট বেঁধে দগদগে ঘা তৈরি হয়েছে। পুরুষটি সোজা হয়ে বসল। নিজের দৃষ্টি সংযত করে অন্যদিকে তাকিয়ে অন্তুকে উদ্দেশ্য করে বলল, এখানে এসেছেন কেন? ফিরে যান ভেতর বাড়িতে। নিজের ঝুঁকি বাড়াবেন না। সেই সুতির ভরাট কণ্ঠস্বর, সেদিন রাতের বিদ্রোহী স্বর। অন্তু চোখ নামায়। শুধু এটুকু উচ্চারণ করতে পারে, কে আপনি? আমি সৈয়দ মুরসালিন মহান। অন্তু দু কদম পেছায়। চোখের পলক ফেলে না। চলবে।